আসসালামু আলাইকুম। আজকে আমি ২০২৫ সালের অনেক আলোচিত এবং জনপ্রিয় একটি বই নিয়ে কথা বলব। বইটি হচ্ছে জনাব পিনাকি ভট্টাচার্যের লেখা ফুলকুমারী। তো এই বইটি নিয়ে আমি আসলে রিভিউ করছি না, বরং এটির ক্রিটিক করছি। অর্থাৎ এটি একটি টিপিক্যাল বুকিশ নাফিস ক্রিটিক্যাল অ্যানালাইসিস। যদি আমি এক বাক্যে এটি রিভিউ করতে চাই তাহলে বলবো যে বইটির বেশ কিছু অংশ গল্প হিসেবে ভালো, বাট অ্যাজ এ হোল বই হিসেবে অনেক ক্ষেত্রেই হতাশাজনক। তো এই বুকিশ নাফিস টিপিক্যাল ক্রিটিক্যাল অ্যানালাইসিসে যে কয়েকটি ধাপ থাকবে সেটা নিয়ে আপনাদের একটু করে আইডিয়া দিচ্ছি। প্রথম অংশে আমি এটির টাইটেল, জনরা এবং সামারি নিয়ে একটি প্রাথমিক আইডিয়া দিব, এবং পরের অংশে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে এটার স্ট্রেংথ এবং উইকনেস কী কী। আমি লিটারি পার্সপেক্টিভ এবং ক্রিটিক্যাল পার্সপেক্টিভগুলোকে অ্যামালগেমেট করে বোঝানোর চেষ্টা করব, এবং শেষ অংশে আমি কথা বলবো যে এই বইটি কাদের পছন্দ হতে পারে এবং কারা এই বইটিকে অপছন্দ করতে পারেন। এবং যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে অবশ্যই আমি কথা বলবো এই বইয়ের কিছু ভালো লাগার অংশ নিয়ে, যেটি আপনাদের পড়ে শোনাবো। তো দেরি না করে শুরু করতে যাচ্ছি। প্রথমতই আমরা টাইটেল থেকে একটু ক্রিটিক্যাল লেন্স থেকে পর্যালোচনা করার চেষ্টা করি। দেখুন, ফুলকুমারী নামটি কিন্তু সাধারণত আমরা ব্যবহার করি একজন সুন্দরী নারীকে সম্বোধন করার ক্ষেত্রে, কিন্তু এখানে লেখক ব্যবহার করেছেন একটি ইঁদুরকে সম্বোধন করার ক্ষেত্রে। সাধারণত ইঁদুরকে কিন্তু আমরা কুশ্রী অথবা বিশ্রী হিসেবে চিহ্নিত অথবা দেখে থাকি, রাইট? তো এখানে আমরা আন্দাজ করতে পারি যে লেখক একটা ইমেজের সাবভার্সন করার প্রচেষ্টা করেছেন, অর্থাৎ সেটিকে অনেকটা উল্টে দেওয়ার চেষ্টা করেছেন, যেটি আমরা এইখানেও দেখতে পারি যে আইটাকে কিন্তু উল্টো করে লেখা হয়েছে। অর্থাৎ আমরা যে প্রচলিত ধ্যান ধারণায় নিমগ্ন থাকি সেটাকে একটু উল্টে দেখার চেষ্টা করেছেন অথবা আমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন লেখক। সো এইভাবে আমরা একটা আইডিয়া নিয়ে বইটা শুরু করতে পারি। আরেকটি আমি বলতে পারি যে বইটির 29তম পৃষ্ঠায় আছে যে লেখক একটা ফ্রাইটেন র্যাটের মতো লুকিয়েছিলেন প্যারিসে, সেটা কোভিডের টাইমেও, এমনকি বাংলাদেশ থেকে যখন এক্সাইল হয়ে প্যারিসে গিয়েছিলেন ওই সময়ও। সো অবভিয়াসলি এই র্যাটের থ্রু আমরা একটা মার্জিনালাইজড ক্লাসের কথা হয়তো আন্দাজ করতে পারি, যাদের ভয়েস সাধারণত আমাদের মেইন স্ট্রিম লিটারেচারে ওরকম আসে না। সো টাইটেল থেকে আমরা এই বিষয় ধারণা নিয়ে আমরা একটু সামারি নিয়ে কথা বলি। বইটির সামারি নিয়ে যদি আমি অল্প করে কিছু বলি তাহলে আমরা অনেকে হয়তো ইতিমধ্যে জানি যে বইটি লেখক কোভিড-19 সময় লিখেছেন, এবং সেই সময়কার যে স্মৃতিচারণা এবং তার লাইফের আগের ঘটনার স্মৃতিচারণাগুলো এই বইটাতে ইনক্লুড করার চেষ্টা করেছেন। সো এটাকে আমি সামহাও মোজাইক ন্যারেটিভ বলতে পারি। আমরা অনেকে হয়তো মোজাইক চিনি। সো এখানে একটা ফ্রেমের মাঝে এই ক্ষুদ্র ক্ষুদ্র আইডিয়াগুলোকে অথবা স্মৃতিচারণাগুলোকে একসাথে একটি বই আকারে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে। সেই মোজাইকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কিন্তু পার্শিয়ালি আমি মনে করি সুন্দর ছিল, কিন্তু অ্যাজ এ হোল একটা ফ্রেমে যখন এটাকে আনার চেষ্টা করা হয়েছে তখন আমি মনে করি এটি একটি হতাশাজনক চিত্রে পরিণত হয়েছে। তো এটিকে আপনারা অটোবায়োগ্রাফি অথবা মেমোয়ার বলতে পারেন, তবে আমি এটিকে এক্সাইল লিটারেচার হিসেবে চিহ্নিত করতে আরেকটু পছন্দ করব। সো এই গেল হচ্ছে আমাদের সামারি এবং জনরা এবং ন্যারেটিভ স্টাইল, এই বিষয়গুলো নিয়ে প্রাথমিক আলোচনা। তো আমরা চলে যাই এই বইটির উইকনেস এবং স্ট্রেংথের দিকে। প্রথমতই যদি আমি এই বইটির স্ট্রেংথের বিষয় নিয়ে কথা বলতে চাই তাহলে আমার যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে এটির মাইক্রোস্কোপিক ভিউ। অর্থাৎ আমরা ইতিহাসের বিভিন্ন ইভেন্টকে যত বড়ভাবে দেখে থাকি, এটির মাঝেও কিন্তু মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র মুভমেন্টগুলো অনেকভাবে জড়িত রয়েছে। সো লেখক পিনাকি ভট্টাচার্য এই বড় ধরনের ইনসিডেন্টগুলো কীভাবে ফেস করেছেন সেই জিনিসগুলোর ব্যাপারে আমরা একটা ক্লোজ লুক দেখতে পারি। এছাড়াও লেখকের বিভিন্ন স্মৃতিচারণার মাধ্যমে আমরা একজন ব্যক্তির জীবন নিয়ে বিভিন্ন ধরনের আলাদা ডাইমেনশন এক্সপ্লোর করতে পারি। সেই মাইক্রোস্কোপিক ভিউটা আমি মনে করি খুবই ইন্টারেস্টিং একটা সেন্সে। এছাড়া আমি মনে করি যে বইটির প্রোজ স্টাইলটা খুব ভালো ছিল। অবভিয়াসলি এই বইটা খুবই ফাস্ট পেস ছিল এবং এটির ল্যাঙ্গুয়েজ খুব ইজি ছিল। অনেকে হয়তো ইংরেজি ভেবে মনে করতে পারেন যে বইটি হয়তো খুব কঠিন হবে, তবে আমি মনে করি যে লেখক পিনাকি ভট্টাচার্য এবং এডিটোরিয়াল বোর্ডে যারা ছিলেন তারা এই বিষয়টি কনসিডার করেছেন যে বাংলাদেশের মানুষ যেন এই বইটি খুবই সহজে পড়তে পারে। তো অবভিয়াসলি আমি যেটা বলেছি ফাস্ট পেজ ছিল ন্যারেটিভটা এবং গল্পের গতিময়তার কারণে আমার পড়তে ভালো লাগছিল। বাট আনফর্চুনেটলি আমি বলবো যে 135তম পৃষ্ঠার পর থেকে সামহাও এই গতিটা একদম ইনকনসিস্টেন্ট হয়ে যায়। বইটির যে গভীরতা অথবা ডেপথ থাকার কথা ছিল সেটি অনেক ক্ষেত্রে মিস হয়ে যায়। আপনারা যদি এই বইটির চ্যাপ্টারের দিকে একটু লক্ষ্য রাখেন, দেখা যাচ্ছে চ্যাপ্টারগুলো মাত্র শুরু হচ্ছে, আমি মাত্রই ওই স্টোরিতে একটু ইমার্সড হওয়া শুরু করলাম, অর্থাৎ যুক্ত হওয়া শুরু করলাম, কিন্তু হঠাৎ করেই গল্পটা শেষ হয়ে যাচ্ছে। সো গল্পটা আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা গল্প আমি মনে করি আরেকটু এক্সপান্ড করা যেত, সেটা আরেকটু ডিটেইলিংয়ে যাওয়া যেত, কিন্তু সেটি আমি মনে করি অনেক ক্ষেত্রেই মিস করেছেন পিনাকি ভট্টাচার্য এবং এডিটোরিয়াল টিম। সো একটা কোহেরেন্ট স্ট্রাকচার আমি মনে করি এই বইটিতে ভালোভাবে মিসিং ছিল। এছাড়া এই যে ডিসজয়েন্টেড স্ট্রাকচারের কারণে দেখা যাচ্ছে আমরা
অনেক ক্ষেত্রে ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারি। তো আমি মনে করি এই বিষয়গুলো আরেকটু খেয়াল করা উচিত ছিল। তবে এখানে একটা স্ট্রেংথ এবং উইকনেস একই সাথে কাজ করে, যেটাকে আমি ওভারল্যাপিং বলি। কী সেটা? সেটা হচ্ছে এই গল্পের হিরো হচ্ছে পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, এটা দারুণ ব্যাপার, কিন্তু এই বইটির সবচেয়ে বড় দোষ আমি বলবো এটি। দেখুন, একটা চরিত্রকে অবভিয়াসলি মেমোরেবল হতে হয়, কিন্তু এইখানে আমরা ওই মেমোরেবল চরিত্র সেভাবে দেখতে পারি না। তবে সেটাকে মেমোরেবল করা যেতে পারতো যদি গল্পটাই ওরকম হতে পারে। সো গল্পটা হয়তো অনেক ক্ষেত্রে ভালো, তাহলে বিষয়টা কি হয়ে দাঁড়ায় এখানে, যে পিনাকি ভট্টাচার্য এই গল্পের হিরো, কিন্তু গল্পটা হিরো না। সো আপনারা যারা বইটি পড়বেন অনেক ক্ষেত্রে তাদের পছন্দ হতে পারে, কারণ এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র অথবা লেখক, তিনি নিজে কথা বলছেন এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট, বাংলাদেশে অনেক মানুষের কাছে প্রিয়। তো সেক্ষেত্রে আপনার ভালো লাগবে। বাট আপনি যদি এই ন্যারেটিভ থেকে এই লেখককে আপনি সরিয়ে দেন এবং একজন সাধারণ মানুষ হিসেবে চিন্তা করেন, তখন কিন্তু গল্পের যে গভীরতা অথবা যে একটা ম্যাগনেটাইজ পাওয়ার ছিল, সেটা হয়তো অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। এছাড়া আমি বলবো যে এই বইটির নাম ফুলকুমারী, কিন্তু আমরা ফুলকুমারীকে এই স্টোরিতে খুবই কম দেখি। আমি মনে করি এটিকে আরেকটু এক্সপ্লোর করা যেত, অথবা যে ক্যারেক্টারগুলো ছিল সেই ক্যারেক্টারগুলোর ডেপথ আরও বাড়ানো যেত। অবভিয়াসলি অনেক ভালো বিষয় ছিল, যেমন কিছু স্মৃতিচারণা করার ক্ষেত্রে আমি বলবো হসপিটালের একটি সিন ছিল যেখানে জনাব পিনাকি ভট্টাচার্য উনি একটি কনফেশন করেছেন যে একজন রোগীকে উনি বকা দিয়েছিলেন এবং সেটা নিয়ে তার একটা গিল্ট রয়েছে। এছাড়াও ওনার বাবার সাথে যে স্মৃতিগুলো ছিল সেগুলো খুবই সুন্দর করে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এছাড়াও বাঙালি যে সংস্কৃতি, এই বিষয়গুলো নিয়েও তিনি যতটা সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। তবে আমি মনে করি যে সেগুলোকে আরেকটু এক্সপান্ড করা যেত। আমার কাছে মনে হচ্ছে যে আমার ভালো লাগছে, কিন্তু আরেকটু বেশি চাচ্ছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি যে বইটি শেষ হয়ে যাচ্ছে। তো 135 পেজের পরে আমি মনে করি বইটি অনেকটা ফ্ল্যাট হয়ে যায়। এছাড়া ধরুন 90-এর গণঅভ্যুত্থান নিয়ে আমার একটা আগ্রহ ছিল যে তিনি কীভাবে, অর্থাৎ লেখক কীভাবে জিনিসটি ফেস করেছেন, কিন্তু সেটি খুবই অল্পেই শেষ হয়ে গেল। তো এই কিছু ক্ষেত্রে আমি মনে করি আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করেছে। সো এই বিষয়গুলো মিলিয়ে না আমি মনে করি যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ওভারল্যাপ করেছে। সো অনেকের ভালো লাগতেও পারে না, তবে এটা স্পেসিফাই করা উচিত যে কার ভালো লাগবে এবং কার ভালো লাগবে না। এই বইটিতে পার্সোনাল এবং পলিটিক্যাল ন্যারেটিভকে একসাথে যুক্ত করা হয়েছে এবং রিয়েল এবং অ্যালিগরিক্যাল যে বিষয়গুলোকে সেগুলোকে আস্তে আস্তে ব্লেন্ড করা হয়েছিল। সো এই ক্ষেত্রে আমি মনে করি যারা এই বিষয়গুলোকে একসাথে পড়তে পছন্দ করেন অনেকের ভালো লাগবে। তবে আমি মনে করি স্পেশালি এই বইটি তাদের ভালো লাগবে যারা পিনাকি ভট্টাচার্যকে অনেক পছন্দ করেন। সো লেখককে যদি আপনি বেশি পছন্দ করেন, তাহলে লেখকের এই ছোটোখাটো ভুলচুক আপনারা হয়তো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং আপনাদের হয়তো ভালো লাগতে পারে। এবং কাদের খারাপ লাগবে? অবভিয়াসলি যারা বই পড়েন না তাদের তো খারাপ লাগবে। এছাড়া যারা হয়তো পিনাকি ভট্টাচার্যকে দেখতে পারেন না, তাদের হয়তো সেটা খারাপ লাগতে পারে। তবে আমার কাজ হচ্ছে সেটাকে অবজেক্টিভলি, অর্থাৎ নিরপেক্ষভাবে বলা। আমি মনে করি যে হ্যাঁ, এই গল্পটি অথবা এই বইটির কিছু কিছু গল্প খুব দারুণভাবে কাজ করেছে, স্পেশালি 135 পৃষ্ঠা পর্যন্ত। কিন্তু এরপরে আমি মনে করেছি যে বইটি অনেকটা খেই হারিয়ে ফেলেছে, এবং এমনকি আমার মনেও হয়েছে যে 135 পেজের পরে হয়তো বইটির লেখকই পাল্টে গিয়েছেন। অর্থাৎ প্রথম দিকে যে মজাটা আমি পেয়েছি সেটা হয়তো সামহাও আমি মিস করে ফেলেছি পরের অংশে। আই ডোন্ট নো এই জিনিসটা আপনাদের ক্ষেত্রে কতটা কাজ করবে, বাট দ্যাটস মাই ওপিনিয়ন। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ ভাগে এসে পড়েছি। তো আমি এই বইটির 135তম পৃষ্ঠা থেকে একটি অংশ আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অবভিয়াসলি এই বইয়ের কিছু ফিলোসফিক্যাল ডাইমেনশন আছে, যেটাকে আমি মনে করি আমাদের সকলেরই চিন্তা করা উচিত। সো এখানে কি আছে আমি যদি একটু পড়ে দেখাই, যে পিনাকি ভট্টাচার্য ফুলকুমারীর জন্য অর্থাৎ ইঁদুরটির জন্য কিছু খাবার কেনার প্রচেষ্টা করেছেন, কিন্তু সেটি পাননি। এবং না পাওয়ার পরে উনি যেটি লিখেছেন সেটি হচ্ছে যে instead of wheat for Ramo, I now search for rat food, a small offering for my friend Fulkumari, but to no avail. While hosting an array of cat food, the store seems oblivious to the needs of a tiny rat. A scan every corner, every shelf, seeking but not finding. A sobering realization dawns on me. The boundaries of human compassion have been drawn at the feet of the cat. The humble rat, despite its simple needs, remains overlooked and outcast in this hierarchy of affection. অর্থাৎ এখানে খুব সুন্দরভাবে উনি বলার চেষ্টা করেছেন যে একটা ক্যাটকে যতভাবে আমরা আদর করি অথবা সমাদৃত করি, একটা র্যাটকে কিন্তু ওভাবে করি না। সামহাও আমরা র্যাটকে একদমই মার্জিনালাইজড করে রেখেছি এবং এটাকে একদমই খারাপ ভেবে রেখেছি। সো অবভিয়াসলি এই জিনিসটা আমাদের একটু চিন্তা করতে শেখাচ্ছে, এই যে একটা অ্যানিম্যাল হায়ারার্কি কিন্তু আমরা ক্রিয়েট করি, যে ক্যাট ভালো, র্যাট ভালো না, অথবা অন্য প্রাণী ভালো, অন্য প্রাণী ভালো না। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের একটু আইডিয়া ডেভেলপ করা যায়। সো এই বইটির এই অংশ নিয়ে তো আমি আলোচনা করলাম, সেটা আমরা হয়তো টাইটেলের সাথে সামহাও কানেক্ট করতে পারি। এবং এই বইটির একটা রিকার্ডিং মোটিভ ছিল ফুড, অর্থাৎ ফুডের মাধ্যমে, খাবার মাধ্যমে, অথবা কালিনারি যেটা বলে সিস্টেম, সেটার থ্রুতে পিনাকি ভট্টাচার্য
নস্টালজিক হয়ে গিয়েছিলেন, বারবার ওনার ছোটোবেলার যে খাবার দাবার এই জিনিসগুলো তিনি কানেক্ট করতে চেয়েছেন। সো এই ফুডটা খুবই গুরুত্বপূর্ণ একটা মোটিভ, যেটা আপনারা পড়ার সময় বারবার পাবেন। সো আশা করি আপনাদের আলোচনা ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব নিরপেক্ষভাবে আপনাদের কাছে উপস্থাপন করার আমার এই বই নিয়ে যে পর্যালোচনা অথবা ক্রিটিক। আশা করি আপনারা সাথে থাকবেন। আমার ভুল হলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। অ্যান্ড আমার ফাইনাল যে ভার্ডিক্ট, এটাই আমি বলবো যে বইটি গল্প হিসেবে অনেক ক্ষেত্রেই ভালো, বাট অ্যাজ এ হোল একটা বই হিসেবে একটা কমপ্লিট স্ট্রাকচারাল কোহেরেন্স যখন মিস করে যাচ্ছে, তখন বইটি সামহাও আমার জন্য হতাশাজনক হয়ে গিয়েছে। সো আশা করি সকলে উত্তম পরামর্শ দিয়ে সাথে থাকবেন এবং অবভিয়াসলি পুরোটা ভালো করে বুঝে ঠান্ডা মাথায় কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ যোগাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।